নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে পড়ছি তুমি সন্ধ্যারও মেঘ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত একটি উপন্যাস। আজ পড়ব এর তৃতীয় পর্ব। আসুন তবে শুরু করি। 1 মাস চম্পা নগরীতে যাপন করিয়া মহারাজ নয়পাল স্কন্ধাবার তুলিয়া আবার পাটলিপুত্রে ফিরিয়া গেলেন। দীপঙ্কর তিব্বতে চলিয়া গিয়াছেন, তাহার কোনো সংবাদ নাই। লক্ষ্মীকর্ণও চুপচাপ। কুমার বিগ্রহ অগ্নিকণ্ডকটি অতি যত্নে একটি ক্ষুদ্র পেটরার মধ্যে লুকিয়া রাখিয়া দিয়েছেন। অগ্নিকন্দুকের কথা পিতা মাতাকেও বলেন নাই। কেবল একজনকে বলিবার জন্য তাহার মন ছটফট করিতেছে। সে তাহার প্রাণের বন্ধু অনঙ্গপাল। অনঙ্গপাল পাল বংশেরই সন্তান, বিগ্রহ পালের দূরস্থ দায়াদ। সে উত্তরাধিকার সূত্রে বহু ধন সম্পত্তি লাভ করিয়াছে। পাল বংশে জন্মগ্রহণ করিলেও কাহাকেও বৃত্তি চিন্তা করিতে হয় না। যোগ্যতা অনুযায়ী রাজকর্ম তার জুটিয়াই যায়। অনঙ্গপাল কিন্তু কোনো বৃত্তি অবলম্বন করেন নাই। সে একজন শিল্পী। ছবি আঁকে, মূর্তি গড়ে, গান গায়, বাঁশি বাজায়, আবার সাঁতার কাটিতে, অশ্বপৃষ্ঠে মৃগয়া করিতেও সে পটু। সে সঙ্গে নাই বলিয়া চম্পা নগরীতে আসিয়া বিগ্রহপালের মনে সুখ নাই। পাটলিপুত্রে ফিরিবার পর দুই বন্ধুর মিলন হইল। রাজপুরীর দীর্ঘকায় পাশাপাশি বসিয়া ছিপ দিয়া মাছ ধরিতে ধরিতে বিগ্রহপাল বন্ধুকে বিক্রমশিলা ঘটিত সমস্ত কাহিনী বলিলেন। শুনিয়া অনঙ্গপাল অগ্নিকুণ্ডকের কথা বিশ্বাসই করিল না। বলিল, মহাপুরুষ দীপঙ্কর বিভূতি দিয়েছেন, যা হোক গোলাটা রেখে দিস, হয়তো ওতে এখনো মন্ত্রের তেজ আছে। লক্ষ্মীকর্ণ স্বয়ংবরের প্রসঙ্গে সে বলিল, ছিপ দিয়া কুমির ধরা যায় না। বুড়ো ঘড়িয়ালটাকে যখন হাতে পাওয়া গিয়াছে তখন ঠেঙিয়া মারিলেই ভালো হইত। যাক, বুড়ো যদি স্বয়ংবরে না ডাকে তখন দেখা যাবে। অতঃপর আরো 1 মাস কাটিয়া গেল। বিগ্রহপাল বন্ধু অনঙ্গপালের সঙ্গে পাশা খেলিয়া, মাছ ধরিয়া, কদাচ মৃগয়া করিয়া কাল হরণ করিলেন। স্বয়ংবরের নিমন্ত্রণ লিপি কিন্তু আসিল না। গুড়ো পুরুষ আসিয়া মহারাজ নয়পালকে সংবাদ দিল, লক্ষ্মীকর্ণ স্বয়ংবরের আয়োজন করিতেছেন। বহু রাজা এবং রাজপুত্রের নিকট লিপি প্রেরিত হইয়াছে। নয়পাল ক্রুদ্ধ হইয়া স্থির করিলেন, মিথ্যাবাদী তস্করের কন্যার সহিত তিনি পুত্রের বিবাহের কোনো চেষ্টাই করিবেন না। তিনি কাশী, কৌশল, কলিঙ্গ প্রভৃতি কয়েকটি রাজ্যে ভাট পাঠাইলেন। যদি উপযুক্ত রাজকন্যা পাওয়া যায় তাহার সহিতই তিনি পুত্রের বিবাহ দিবেন। মাসাবধি কাল পরে ভাটের একের পর এক ফিরিয়া আসিল। কাশী, কৌশল প্রভৃতি দেশের রাজারা সকলেই মগধের যুবরাজকে জামাতা রূপে পাইতে উৎসুক। কিন্তু দুর্ভাগ্যবশত কাশী রাজকন্যা ইতিপূর্বেই বিবাহিতা এবং বহু পুত্রবতী। কৌশল রাজ্যের কন্যা অন্যের বাগদত্তা। কলিঙ্গ রাজ্যের একটা কন্যা আছে বটে, কিন্তু সেটি দাসী কন্যা। মহারাজ নয়পাল যদি তাহাকে পুত্রবধূ রূপে গ্রহণ করিতে প্রস্তুত থাকেন। নয়পাল রাগে ফুলিয়া বলিলেন এবং কিছুই করিতে পারিলেন না। তাহার বুঝিতে বাকি রইল না যে এ সমস্তই লক্ষ্মীকর্ণের নষ্টামি। শৃগাল খাল পার হইয়া কুমিরকে কলা দেখাইয়া ক্ষান্ত হয় নাই, শত্রু তাও করিতেছে। ক্রুদ্ধ নয়পাল কয়েকজন তেজস্বী ব্রজজানি সাধককে ডাকিয়া পাঠাইলেন এবং মন্ত্রতন্ত্রের সাহায্যে লক্ষ্মীকর্ণকে সংহার করা যায় কিনা তাহারই পরামর্শ করিতে লাগিলেন। বিগ্রহপাল সকল সংবাদ পাইয়াছিলেন। তাহার মাথায় দুষ্ট বুদ্ধি নৃত্য করিয়া উঠিল। তিনি অনঙ্গপালকে গিয়া বলিলেন, চলো অনঙ্গ, ত্রিপুরী যাই, বুড়ো শেয়ালের মেয়েটাকে কেড়ে নিয়ে আসি। অনঙ্গপাল আপন গৃহে বসিয়া মাটির মূর্তি গড়িতেছিল, একটি পিনপোড়াধর যক্ষিণী মূর্তি। অনঙ্গপাল বিপত্নিক,
2 বছর পূর্বে পত্নীকে হারাইয়া সে আর বিবাহ করে নাই। বাঁশি বাজাইয়া, চিত্র আঁকিয়া, যক্ষিণী কিঙ্কণীর মূর্তি গড়িয়া যৌবনের ক্ষুধা মিটাইতেছিল। সে বিগ্রহপালের দিকে একবার চক্ষু ফিরাইল, তারপর এক তাল মৃত্তিকা যক্ষিণীর বক্ষে জুড়িয়া দিয়া নিপুণ হস্তে গড়িতে লাগিলেন। কেড়ে আনতে হলে সৈন্য নিয়ে যেতে হয়, তাতে সুবিধা হবে না। স্বয়ংবরের আগে সেখানে অনেক রাজা আসবে, তারাও লড়বে। বিগ্রহ বলিল, তবে চলো চুরি করে আনি। সে কথা মন্দ নয়। অনঙ্গপাল জলপূর্ণ কটাহে হাত বুলাইয়া বিগ্রহের কাছে আসিয়া বলিল, কিছু ফন্দি মাথায় এসেছে নাকি? না, আয় তবে দুজনে ফন্দি বার করি। 2 বন্ধুর মধ্যে অনেকক্ষণ ধরিয়া মন্ত্রণা চলিল। উচ্চ হাসি ও চটুল রসালাপের সঙ্গে সঙ্গে মন্ত্রণা। অবশেষে অভিসন্ধি পাকা হইলে অনঙ্গ বলিল, মহারাজকে কোনো কথাই বলা হইবে না। চলো ভট্ট যোগদেবের কাছে যাই, তিনি রসিক ব্যক্তি, অবস্থা বুঝে ব্যবস্থা করে দেবেন। 2 বন্ধু উপসচিব যোগদেবের সহিত সাক্ষাৎ করিলেন। যোগদেবের বয়স 40-এর নিচে, মন্ত্রিত্বের নিম্নতম সোপানে পা রাখিয়াছেন। রাজনীতির ইষ্টযন্ত্রে তাহার মন এখনো চিবড়া হইয়া যায় নাই। বিগ্রহপালকে তিনি ভালোবাসিতেন। পরবর্তীকালে বিগ্রহপালের সিংহাসন আরোহণের করিলে তিনি রাজার মহাসচিব হইতেছিলেন। মন্ত্রণা শুনিয়া তিনি মৃদু মৃদু হাসিতে লাগিলেন। বলিলেন, শঠে সট্টম, ভালো, আমি সব ব্যবস্থা করে দেব। ত্রিপুরাতে আমার অগ্রজ রত্নীদেব বাস করেন, তিনি ওখানকার বড় জ্যোতিষী। আমি তাকে পত্র লিখে দেব, ওখানকার ব্যবস্থা তিনি করতে পারবেন। মহারাজ লক্ষ্মীকর্ণ জয়যাত্রায় বাহির হইয়াছিলেন রথে চড়িয়া, ফিরিলেন গো শকটে আরোহণ করিয়া। যাত্রাকালে তাহার সঙ্গে গিয়েছিল 100 সহস্র সৈন্য, ফিরিয়া আসিল গুটি 4-5 সেনানী। জামাতা জাতবর্মা পথেই শ্বশুর মহাশয়ের পদধূলি লইয়া স্বদেশে প্রত্যাগমন করেছিলেন। শ্বশুরের সান্নিধ্যে তাহার আর রুচি ছিল না। নিজ গৃহে শ্বশুর কন্যাকে রাখিয়া আসিয়াছিলেন, সেই দিকেই তাহার মন টানিতেছিল। বলাই বাহুল্য, লক্ষ্মীকর্ণের মানসিক অবস্থা ভালো ছিল না। রাজপুরীতে ফিরিয়া ময়ূর মাংস সহযোগে মাধবী পান করিতে করিতে তিনি মাঝে মাঝে দন্ত কর্মর করিতেছিলেন। প্রিয় কিঙ্করীরা নানা ভাবে সেবা করিয়াও তাহাকে ঠান্ডা করিতে পারিতেছিল না। লক্ষ্মীকর্ণ এমন অপদস্থ জীবনেও হন নাই। যুদ্ধে জয় পরাজয় আছেই, তাহাতে লজ্জা নাই, কিন্তু এ তো পরাজয় নয়। 9 পাল তাহার মুখে চুন কালি দিয়া ছাড়িয়া দিয়াছে, এর প্রতিশোধ লইতে না পারিলে কিন্তু প্রতিশোধ লইয়া তো সহজ নয়। আবার সৈন্য সাজাইয়া যুদ্ধ যাত্রা করা যাইতে পারে, কিন্তু তাহাতে ফল ভিন্ন রূপ হইতে পারে। ওই দুষ্টু বুদ্ধি দীপঙ্করটা আছে, তাহার পোষা পিশাচ আছে। কি ভয়ঙ্কর পিশাচ! বাবারে, কি তার হৃদকম্পন ক্রিয়াকলাপ! এই রূপ পিশাচের বিরুদ্ধে কি যুদ্ধ করিবে? স্বয়ংবর, কন্যা যৌবনশ্রীর স্বয়ংবর দিবার অভিপ্রায় তাহার কস্মিন কালেও ছিল না। দীপঙ্করকে ভুলাইবার জন্য একটা ছুতা করিয়াছিলেন মাত্র। অবশ্য যৌবনশ্রীর 17 বৎসর বয়স হইয়াছে, সে সুন্দরী, সুতরাং তাহার স্বয়ংবর দিলে মন্দ হয় না। লক্ষ্মীকর্ণের মস্তকে কুবুদ্ধি অঙ্কুরিত হইল। ঠিক হইয়াছে, লক্ষ্মীকর্ণ স্বয়ংবর সভা আহ্বান করিবেন, ভারতবর্ষের সমুদয় রাজন্যবর্গকে নিমন্ত্রণ করিবেন, কিন্তু মগধের যুবরাজকে নিমন্ত্রণ করিবেন না। একটি বানরের মূর্তি গড়াইয়া স্বয়ংবর সভায় বসাইয়া দিবেন, ভাট মূর্তির পরিচয় দিবে মগধের যুবরাজ। দেখিয়া সভারূঢ় রাজকুল অট্টহাস্য করিবে। এই অট্টহাস্যের প্রতিধ্বনি মগধের রাজ সিংহাসনে গিয়া পৌঁছাবে। এই কূট কৌশল উদ্ভাবনা করিয়া লক্ষ্মীকর্ণের প্রতিহিংসা পিপাসু মন অনেকটা শান্ত হইল।
তিনি মহা উদ্যমে স্বয়ংবর সভা আহ্বানে আয়োজন করিতে লাগিলেন। উত্তরা পথের ও দক্ষিণাত্যের রাজারা কুঙ্কুম রঞ্জিত চন্দন সুরভিত নিমন্ত্রণ পত্র পাইলেন। উপরন্তু দূত মুখে তাহারা নানা দিক দেশের সন্দেশ পাইলেন। দূতগণের বাক চাতুর্যের ইঙ্গিতে ইহাও প্রকাশ পাইল যে মগধের যুবরাজ আপন উচ্ছৃঙ্খলতার দোষে রাজ যক্ষা রোগে আক্রান্ত হইয়াছে, তাই তাহাকে স্বয়ংবর সভায় আহ্বান করা হয় নাই। যাহার স্বয়ংবর সে কিন্তু কিছুই জানিল না। একদিন অপরাহ্নকালে রাজকুমারী যৌবনশ্রী আপন ভবনে বাতায়ন তলে বসিয়া রঘুবংশম পাঠ করিতেছিলেন। বিরাট দ্বিভূমক রাজপুরীর বহু শাখা প্রশাখা, তন্মধ্যে দ্বিতলের একটি প্রশাখা যৌবনশ্রীর নিজস্ব। বাতায়ন দিয়া পিছনের দীর্ঘিকা দেখা যায়। আম্র কাননে সুদীর্ঘ মর্মর আসিয়া কানে ভাসে। অস্তমান সূর্যের কনকচ্ছপটা বিচ্ছুরিত হয়। এইরূপ একটি বাতায়ন তলে কমল অজিনাসনে পা ছড়িয়া বসিয়া পৃষ্ঠ দ্বারা শীতের রৌদ্র সেবন করিতে করিতে কুমারী যৌবনশ্রী কালিদাসের মহাকাব্য কোলে লইয়া পাঠ করিতেছেন। ষষ্ঠ স্বর্গ পাঠ করিতে করিতে মন বসিয়া গিয়াছে। 17 বৎসর বয়সে রাজকুমারী যৌবনশ্রীর দেহ নবোদ্ভূত লাবণ্যের রসে টলমল করিতেছে, যেন এইমাত্র তিনি লাবণ্যের সরস তীরে স্নান করিয়া আসিলেন। মন কিন্তু কৌমার্যের প্রশান্তিতে নিস্তরঙ্গ। সেখানে যৌবন সুলভা প্রগলভতা নাই, রাজকন্যা সুলভ গর্বও নাই। মুখখানিতে একটি মাধুর গম্ভীর্য, চোখ দুটিতে স্নিগ্ধ বুদ্ধির প্রভা। পিছন হইতে চুলের উপর সূর্যের আলো পড়িয়া একটা স্বর্ণাভ মণ্ডল রচনা করিয়াছে। একাকী বসিয়া কাব্য পাঠ করিতে করিতে তিনি মগ্ন হইয়া গিয়াছেন। যৌবনশ্রীর সৌম্যসূচি রূপ লাবণ্য দেখিয়া কেহ কল্পনাও করিতে পারে নাই যে তিনি দৈত্যাবতার লক্ষ্মীকর্ণের কন্যা। লক্ষ্মীকর্ণের মহিষী পরম রূপবতী ছিলেন। ভাগ্যক্রমে কন্যা মাতার রূপ পাইয়াছে, নহিলে কন্যার স্বয়ংবর করাই চলিত না। রঘুবংশে ইন্দুপতির স্বয়ংবর পড়িতে পড়িতে দ্বারের কাছে দ্রুত চঞ্চল পদধ্বনি শুনিয়া যৌবনশ্রী চক্ষু তুলিলেন। বান্ধুলি আসিতেছে। বান্ধুলি তাহার প্রিয় সহচরী এবং পর্ণ সম্পুট বাহিনী। সে অন্যান্য পুরাঙ্গনার মতন রাজপুরীতে বাস করে না। দ্বিপ্রহরে গৃহে যায়, আবার সন্ধ্যার প্রাক্কালে পুরীতে ফিরিয়া আসে। রাত্রে কখনো গৃহে যায়, কখনো কুমারীর পালঙ্কের পায়ের কাছে শুইয়া রাত কাটাইয়া দেয়। দুইজনে প্রায় সমবয়স্কা, দুইজনের মধ্যে বড় প্রীতি। বান্ধুলির এখনো বিবাহ হয় নাই, কিন্তু বান্ধুলির প্রসঙ্গ এখন থাক, তাহার সম্বন্ধে পরে অনেক কথা বলিতে হইবে। যৌবনশ্রীর বান্ধুলির চোখে মুখে উৎফুল্ল উত্তেজনা দেখিয়া প্রশ্ন করিল, কি রে বান্ধুলি? বান্ধুলি আসিয়া যৌবনশ্রীর কাছে বসিল, একটু হাঁপাইয়া বলিল, ও প্রিয় সখী, তুমি শোনোনি তোমার যে স্বয়ংবর? যৌবনশ্রী রঘু বংশের পুঁথি মুড়িয়া বান্ধুলির মুখের পানে চাহিলেন। তাহার নবকিশলয়ের মতন ঠোঁট দুটি একটু বিভক্ত হইল, কিন্তু কোনো অবস্থাতেও চাঞ্চল্য প্রকাশ করা বা অধিক কথা বলা তাহার স্বভাব নয়। একটু মৌন থাকিয়া তিনি বলিলেন, আমি শুনিনি, তুই কোথায় শুনলি? বান্ধুলি গাঢ় স্বরে ফিসফিস করিয়া বলিল, লম্বোদর বলেছে বাহিরে এখনো প্রকাশ নেই, কিন্তু রাজাদের কাছে লিপি গেছে। রাজকুমারীর নবনীতুল্য গাল দুটি একটু উত্তপ্ত হইল।
স্কন্থিলিত আঁচলটি তুলিয়া তিনি বুকের উপর টানিয়া দিলেন। ঊর্ধ্ব দৃষ্টিতে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া বান্ধবীর দিকে দৃষ্টি না পাইলেন। একটু হাসিয়া উন্মেষ তাহার অধর কোণে দেখা দিয়াই মিলিয়া গেল। তারপর কিছু না বলিয়া তিনি আবার ইন্দুমতীর স্বয়ংবর পড়িতে আরম্ভ করিলেন। মহাকবির কাব্য এখন তাহার কাছে নতুন অর্থপূর্ণ হইয়া উঠিতেছিল। বান্ধবী সাগ্রহে বলিল, প্রিয় সখী, মহারাজ তোমাকে কিছু বলেনি? যৌবনশ্রী স্মিত মুখ তুলিয়া বলিলেন, না। তারপর আবার কাব্যে মনোসংযোগ করিলেন। বান্ধবী বোধহয় প্রিয় সখীর নিকট অন্য রূপ প্রতিক্রিয়া প্রত্যাশা করিয়াছিল। সে একটু নিরাশ হইল। ক্ষণেক নীরব থাকিয়া বলিল, তোমার চুল বেঁধে দেব? যৌবনশ্রী পুঁথি হইতে চোখ না তুলিয়াই বলিলেন, দে। বিগ্রহ মাতার কাছে গিয়া বলিলেন, মা, আমি দেশ ভ্রমণে যাব, পাটলিপুত্র আর ভালো লাগে না। মাতা উদ্বিগ্ন মুখে বলিলেন, কোথায় যাবি? বিগ্রহ বলিলেন, কোথাও যাব না, নৌকায় চড়ে এদেশ ওদেশ ঘুরে বেড়াবো। তুমি ভেবো না মা, অনঙ্গ আমার সঙ্গে থাকবে। মাতা অনেকটা নিশ্চিন্ত হইলেন, কারণ অনঙ্গ পালের উপর তাহার অগাধ আস্থা। অনঙ্গ বুদ্ধিমান ও সাহসী, সে বিগ্রহকে সংযত করিয়া রাখিতে পারিবে। বলিলেন, মহারাজের অনুমতি নিয়েছিস? না, তুমি মহারাজকে বলো। মহারাজ শুনিয়া আপত্তি করিলেন না। তাহার আয়ু ফুরাইয়া আসিতেছে, ছেলে বয়প্রাপ্ত হইয়াছে। একবার সিংহাসনে বসিবার পর রাজ্যে ভ্রমণের আর সুযোগ থাকিবে না। সুতরাং এবেলা কাজটা সারিয়া আসুক। স্বয়ংবরের ব্যাপারে সে বোধহয় মনে আঘাত পাইয়াছে। দুদিন ঘুরিয়া আসিলে মন ভালো হইবে। মাঘ মাসের এক দ্বিপ্রহরে অনঙ্গকে লইয়া বিগ্রহ নৌকায় উঠিলেন। নৌকাটি বেশ বড়, উপরে সুসজ্জিত রই ঘর, নিচে রন্ধনের ও হালি মাঝিদের থাকিবার স্থান। 6 জন দাঁড়ি, 1 জন হালি, 1 জন দিশারু, ভৃত্য বা পাচক সঙ্গে নাই। অনঙ্গপাল নিজেই উৎকৃষ্ট পাচক। দিশারুর কাজ কম, সেও রাঁধিবে। সর্বসাকুল্যে নৌকায় মোট 10 জন মানুষ। সকলেই অস্ত্র ধারণ করিতে জানে, সঙ্গে অস্ত্র যথেষ্ট আছে। এদিকে আবার জলদস্যু নাই। দক্ষিণে গৌড়বঙ্গে জলদস্যুর বড় দৌরাত্ম্য, তবুও সাবধানের মান নাই। জলপথে বা স্থলপথে যে পথেই হোক, বিদেশ যাত্রার সময় অস্ত্রশস্ত্র সঙ্গে লইতে হয়। অনুকূল পবনে পাল তুলিয়া নৌকা মরাল গতিতে উজান চলিল। গুণ বৃক্ষের মাথায় রাজকীয় লাঞ্ছনা নাই। নৌকায় যে রাজপুত্র চড়িয়াছেন তাহা অনুমান করা যায় না। মনে হয় প্রয়াগ বা বারাণসীর কোনো বণিকেরই নৌকা, সাগর হইতে ফিরিতেছে। বিগ্রহের উদ্দেশ্যও তাই। আত্মপরিচয় প্রকাশ না করিয়া তিনি ত্রিপুরী নগরীতে প্রবেশ করিতে চান। দাঁড়িরা দাঁড় করিল, নৌকার বেগ বর্ধিত হইল। ঘাটে দাঁড়াইয়া দাসী পরিবৃতা রানী শাস্ত্রু নেত্রে নৌকার পানে চাহিয়া রহিলেন। বিগ্রহপাল নৌকার ছাদে দাঁড়াইয়া হাস্য মুখে হাত নাড়িতে লাগিলেন। ক্রমে পাটলিপুত্রের শত সৌধ চূড়া নদী বাঁকে অদৃশ্য হইয়া গেল। বিগ্রহপাল চাঁদ হইতে নামিয়া রই ঘরে আসিয়া বসিলেন। মন ফুর্তিতে পূর্ণ। তিনি যে রাজহংসের মতন রেবারিতরস্ত কমল বনে উদ্দেশ্যে উড়িয়া চলিয়াছেন। সেখানে কমল বনের পরাগ সুভরিত জলে একটি রাজহংসী বাস করে। অনঙ্গপাল একটি বীণা যন্ত্রের কর্ণমর্দন করিতে করিতে তন্ত্রীতে সুর বাঁধিতেছিলেন। বিগ্রহপাল তাহার পৃষ্ঠে সস্নেহে মুষ্টাঘাত করিয়া বলিলেন, যাত্রা ভালোই হয়েছে। কি বলিস? ঘাটের ধারে দুটো খঞ্জনা পাখি ল্যাজ নাড়াতেছিল। অনঙ্গপাল বীণার যন্ত্রীতে তর্জনীর টঙ্কা দিয়া বলিলেন, খঞ্জন নয়, ও দুটো কাদা খোঁচা। না না, খঞ্জন। কাদা খোঁচা কখনো ল্যাজ না যায়? তা সে যাই হোক, কোনোদিনই ত্রিপুরাতে পৌঁছবো বল দেখি। তোর মন যে বাতাসের বেগে উড়ে চলেছে। এ কি মন পবনের নাও? এত বেশি আগ্রহ কিসের?
যাকে চুরি করতে যাচ্ছিস তাকে তো চোখেও দেখিসনি। বিগ্রহপালের চক্ষু উত্তেজনায় নাচিয়া উঠিল। তাতে কি, চুরি করাটাই তো আসল, আর মেয়েটা নিশ্চয়ই সুন্দর, না হলে স্বয়ংবর হতো না। বীণা নাবাইয়া রাখিয়া অনঙ্গ বলিল, তা কি বলা যায়? রাজারা কি শুধু রূপ দেখে বিয়ে করে? অনেক সময় রাজনৈতিক চালও থাকে। 10টা রানীর মধ্যে গোটা 3-4 সুন্দরী থাকলেই হয়। মহারাজ লক্ষ্মীকর্ণের কন্যাটি হয়তো বাপের মতোই দেখতে। বিগ্রহ বলিল, যদি তা হয় তাহলে তাকে হরণ করে এনে না তোর সাথে বিয়ে দিয়ে দেবো। অনঙ্গ বলিল, তুইও ভীষ্ম নয়, আমিও বিচিত্র বীর্য নই। তোর হরণ করা মেয়ে আমি বিয়ে করব কেন? তোকেই বিয়ে করতে হবে। আচ্ছা আচ্ছা, সে তখন দেখা যাবে, আগে চল ত্রিপুরীতে পৌঁছই। অনঙ্গ দিশারুকে ডাকিল। দিশারু নাম গরুর ধ্বজ, চেহারা গিরগিটির মতন। সে গুণ বৃক্ষে উঠিয়া দিক দর্শন করিতেছিল। নামিয়া আসিয়া দ্বারের কাছে দাঁড়াইল। অনঙ্গ জিজ্ঞাসা করিল, গরুর, ত্রিপুরী যেতে কতদিন লাগবে? গরুর বলিল, আজ্ঞা, নৌকা ত্রিপুরী পর্যন্ত যাবে না। ত্রিপুরী নগর হলো গিয়া নর্মদা নদীর তীরে, সোন নদের শেষ ঘাটি থেকে 4 ক্রোশ দূরে, অর্থাৎ সোন নদের শেষ ঘাটে নেমে স্থলপথে যেতে হবে। সেখানে যানবাহন পাওয়া যাবে? আজ্ঞা, মাঝে পাহাড়ের ভেতর দিয়ে যে পথ আছে, বণিকেরা পণ্য নিয়ে সেখান দিয়ে যাতায়াত করে। এখান থেকে সোন নদের শেষ ঘাটে পৌঁছতে কতদিন লাগবে? গঙ্গাতে উজান ঠেলে যেতে হচ্ছে, সোনে উজানও ঠেলে যেতে হবে। সারা পথ উজান, 10 দিন লাগবে। ফেরার সময় 5 দিন হবে। বিগ্রহ বলিল, 10 দিন? আর গঙ্গা সোন মোহনায় পৌঁছতে কতদিন লাগবে? গরুর বলিল, আজ্ঞা, সোনের মোহনায় এখান থেকে 5 ক্রোশ। বাতাস যদি অনুকূলে থাকে সন্ধ্যার আগেই পৌঁছাতে পারি। 2 ঘটি দেরি হলে ক্ষতি নেই। আজ শুক্লপক্ষের ষষ্ঠী, আকাশে চাঁদও থাকবে। তাহলে আজ রাত্রে গঙ্গা সোন সঙ্গমের নৌকা বাঁধব। আজ্ঞা, তাই ইচ্ছা। ভালো, যাও, তুমি এবার নিজের কাজ করো গিয়ে। গরুর চলিয়া যাইতেছিল, ফিরিয়া দাঁড়াইয়া বলিল, আজ্ঞা, আর কাঠে উঠেছিলাম, দেখলাম অনেক দূরে একটা নৌকা যাচ্ছে। বিগ্রহ বলিল, বটে, কিরকম নৌকা? গরুর বলিল, দূর থেকে তো বঙ্গাল দেশের নৌকায় মনে হলো, সঙ্গে একটা ছোট্ট ডিঙিও আছে। বঙ্গাল দেশের নৌকো? হয়তো পশ্চিমে বাণিজ্যে যাচ্ছে। আজ্ঞা, হতে পারে, তবে বঙ্গাল দেশের নৌকা পশ্চিমে বড় আসে না। পশ্চিম দেশের নৌকাই বরং বঙ্গাল দেশে গিয়ে সাগরে যায়। আচ্ছা, তুমি যাও, আশঙ্কার কিছু নেই তো? আজ্ঞা, মনে তো হয় না, তবে যদি বঙ্গাল দেশের নৌকা হয় সতর্ক থাকা ভালো। শীতের সূর্য পশ্চিমে ঢলিয়া পড়িলে বিগ্রহপাল নৌকার ছাদের উপর আসিয়া বসিলেন। অনঙ্গ বীণা লইয়া মৃদু মৃজু বাজাইতে লাগিল। মিঠা লঘু চৈতালি সুর যেন অদূর বসন্তকে চুপি চুপি ডাকিতেছে। ছাদের উপর আতপ্ত রৌদ্র ও শীতের বাতাসের সংমিশ্রণ বড়ই উপাদেয়। চারিদিকে দৃশ্য চিত্তগ্রাহী। নৌকা স্রোতের ঠিক মাঝখান দিয়া যাইতেছে না। মাঝখানে স্রোতের বেগ বেশি, তাই একটু পাশ কাটাইয়াই চলিয়াছে। বাম দিকে তীর নিকটে, দক্ষিণ দিকে তীর দূরে। মাঘ মাসের কৃষাঙ্গী গঙ্গা 2 তীরে শিখতাঞ্চন বিছাইয়া দিয়াছে। নদীর বুকেও স্থানে স্থানে বালুচর জগিয়াছে। চরের শুষ্ক বালুকার উপরে অগণিত হংস লীন হইয়া রোদ বহাইতেছে। নৌকা কাছে আসিলে গ্রীবা তুলিয়া ডাকাডাকি করিতেছে। শীতের আরম্ভে হিমালয়ের হ্রদগুলি যখন হিমাবৃত হয়, তখন ইহারা দলে দলে ভারতের নদ নদীতে নামিতে আসে। শীতের অন্তে আবার হিমালয়ে ফিরিয়া যায়। গঙ্গার দক্ষিণ তীর নৌকা হইতে স্পষ্টই দেখা যায়। সৈকত সীমা পার হইয়া উচ্চ পাড়, পাড়ের উপর কোথাও কর্কশ কাশ স্তম্ভ, কোথাও পিঠ পুষ্পিত সরিষার ক্ষেত,
কোথাও তৃণশীর্ষ ছোট্ট গ্রাম। নৌকা আগে চলিয়াছে, গ্রাম পিছাইয়া যাইতেছে। আবার কাশের বন, আবার পিঠ পুষ্পিত সরিষার ক্ষেত, আবার গ্রাম। বিগ্রহ হর্ষোৎফুল্ল নেত্রে দেখিতে দেখিতে চলিলেন। ক্রমে সূর্য পাটে বসিল। আর একটি অজ্ঞাত অখ্যাত গ্রাম। গ্রাম বধূরা নদীতে জল ভরিতে আসিয়াছে। এক পাল গরু বাছুর জলের কিনারায় সার দিয়া দাঁড়াইয়া জল পান করিতেছে। ঘাট হইতে অদূরে চক্রবাত মিথুন কাতর কলধ্বনি করিয়া পরস্পর বিদায় লইল। সন্ধ্যা নামিতেছে। আকাশের গায়ে বৈরাগ্যের গৌরিক উত্তরীয়। অতঃপর সোন সঙ্গম পর্যন্ত আর গ্রাম নেই, কেবল কাশের খোপ। সোনের মোহনায় এক স্থানে স্থির থাকে না, কোথাও পশ্চিমে সরিয়া যায়, আবার কোথাও পাটলিপুত্রের দিকে সরিয়া আসে। স্মরণাতীত কাল হইতেই এই চলিয়াছে। তাই এই অবাস্তবিক চিত্ত নদের মুখের কাছে জনবসতি নাই। বিগ্রহপালের নৌকা যখন গঙ্গা সোন সঙ্গমে পৌঁছল, তখন দিনের আলো আর নাই, চাঁদের আলো ফুটি ফুটি করিতেছে। অনচ্ছ চন্দ্রকিরণে জলস্থল অবাস্তব আলো আধারিতে পরিণত হইয়াছে। বাতাস মন্থর হইয়া ক্রমশ থামিয়া আসিতেছে। গরুর আসিয়া বলিল, আজ এখানে নৌকা বাঁধি, বঙ্গাল দেশের নৌকাটা সামনেই বেঁধেছে। বিগ্রহপাল হিমকুহেলির ভিতর দিয়া সম্মুখে দৃষ্টি প্রেরণ করিলেন। দেখিলেন 4-5 রজ্জু দূরে কিনার ঘেঁষিয়া একটা নৌকার অস্পষ্ট অবয়ব দেখা যাইতেছে। পাল নাবানো গুণ বৃক্ষটি শীর্ণ তর্জনীর মতন ঊর্ধ্ব দিকে নির্দিষ্ট। অনঙ্গ পালও দেখিতেছিল। বলল, মোহনার কাছে নৌকা বেঁধেছে, ওরাও বোধহয় সোন নদেই যাবে। গরুর বলিল, আজ্ঞা তাই মনে হয়, ওরা বেলা থাকতে থাকতে নৌকা বেঁধেছে, গঙ্গা দিয়ে যাওয়ার হলে মোহনায় পেরিয়ে নৌকা বাঁধত। অনঙ্গ বলিল, তুমি এখানেই নৌকা বাঁধো, আর বেশি কাছে গিয়ে কাজ নেই। অতঃপর পাল নাবাইয়া নৌকা তীরের কাছে লইয়া গিয়া কাদায় বাঁশ পুঁতিয়া বাঁধা হইল। দাড়ি মাঝিরা সারাদিন পর বিশ্রাম পাইল। গরুর রই ঘরে দ্বীপ জ্বালিয়া দিল। চারি কোণে দণ্ডের মাথায় চারিদিকে ঘৃত প্রদীপ। দুই বন্ধু পাশা পাতিয়া খেলিতে বসিলেন। গরুর নিচে রন্ধন করিতে গেল। অনঙ্গ তাহাকে বলিয়া দিল, গরুর বেশি কিছু রাঁধতে হবে না, কেবল ভাত আর অলাবুর দধি পাক। মহারানী প্রচুর মাছ ভেজে দিয়েছেন, তাতেই আজ রাত চলে যাবে, তোমরাও তাই পাবে, বুঝলে? পাল রাজবংশেরা বাঙালি ছিলেন। বঙ্গদেশ হইতে বিচ্যুত হইয়াও তাহারা মাছ ভাতের নেশা ছাড়িতে পারেন নাই। যথাকালে অন্ন প্রস্তুত হইলে দুই বন্ধু আহার করিলেন। অনঙ্গ পাল পানির বাটা লইয়া পান সাজিতে বসিল। এলা, দারুচিনি ও কেয়া খয়ের দেওয়া সুগন্ধি তাম্বুল। দুইজনে পান চিবাইতে চিবাইতে বাহিরে আসিয়া দাঁড়াইল। চন্দ্র অস্ত গিয়াছে। কালপুরুষকে মধ্যে লইয়া অসংখ্য উজ্জ্বল জ্যোতিষ্ক আকাশে ঝলমল করিতেছে। সহসা দূর হইতে মধুর শ্রীকণ্ঠের সঙ্গীত ভাসিয়া আসিল। দুই বন্ধু চকিত হইয়া চাহিলেন। সম্মুখে নৌকা হইতে সরলহরী আসিতেছে। বিগ্রহ কিছুক্ষণ কান পাতিয়া শুনিয়া বলিলেন, ধন্য, কথা বোঝা যাচ্ছে না বটে, কিন্তু ভারী মিষ্টি গলা। অনঙ্গ বলিল, দেশ বড়ারি রাগ, জ্যোতি তাল, সঙ্গে সুশির বাজছে। বিগ্রহ বলিলে, ওদের সঙ্গে যখন স্ত্রীলোক আছে তখন ওরা নিশ্চয়ই চোর ডাকাত নয়। অনঙ্গ মাথা নাড়িল। বলা যায় না, হয়তো মেয়ের গলায় গান শুনিয়া আমাদের নিশ্চিত করবার একটা ছল। ব্যাধ যেমন বাঁশি বাজিয়া হরিণ ধরে। বিগ্রহ বলিলেন, তোর তো সবেতেই সন্দেহ। যদি ওদের সত্যি কোনো দূরভিসন্ধি থাকে, আমার সঙ্গে অগ্নিকুণ্ডক তো আছেই। অনঙ্গ কিছু বলিল না।
অগ্নিকন্দুক সম্বন্ধে তাহার মনে বিশেষ ভরসা ছিল না। মায়াবী যন্ত্রের সাহায্যে মায়া দেখায়, সেই যন্ত্র পাইলে প্রকৃত ব্যক্তি মায়া দেখিতে পারে না। যা হোক, গান বন্ধ হইলে অনঙ্গ গরুরকে ডাকিয়া রাত্রে সতর্ক থাকিবার অনুজ্ঞা দিল। তারপর দুই বন্ধু রই ঘরে গিয়া পাশাপাশি শয্যায় শয়ন করিল। 2 দণ্ড পরে গঙ্গার কুল কুল ধ্বনি শুনিতে শুনিতে তাহারা ঘুমাইয়া পড়িল। অন্য নৌকার যাত্রীরাও দেখিতেছিল পাটলিপুত্র হইতে একটি নৌকা দূরে দূরে তাহাদের পিছনে আসিতেছে। তাহারাও সতর্কভাবে রাত্রি যাপন করিল। শেষ হলো তুমি সন্ধ্যার ও মেঘ উপন্যাসের 3য় পর্ব। খুব তাড়াতাড়ি আসছি পরের পর্বগুলি নিয়ে। আজ তবে চলি, টাটা।